हे स्टोरी लवर्स, আমি সুতু এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে রিসেন্টলি রিলিজ মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার কে ড্রামা এস লাইনের বাংলা এক্সপ্লেনেশন শেয়ার করব। এর টোটাল 6টা এপিসোড আছে, তো এই ভিডিওতে আমি ফার্স্ট দুটো এপিসোড কভার করব। সো ইয়া লেটস গেট স্টার্টেড। সো কে ড্রামার নাম এস লাইন, যেটা একটা রেড লাইন। এটা দুটো মানুষের মধ্যে ফিজিক্যাল কানেকশন বা রিলেশনশিপকে বোঝায়। মানে একটা মানুষ যদি একের বেশি অনেক মানুষের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়, তখন তার মাথায় তত কটাই লাল লাইন দেখা যায়। মানে তোমরা বুঝতেই পারছো একটা ইউনিক কনসেপ্ট নিয়ে এই ড্রামাটা বানানো হয়েছে। সো যদি এই ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্টে জানাও, আমি পরের এপিসোডগুলো তাড়াতাড়ি আপলোড করে দেবো। স্টোরি স্টার্টিং এ আমরা একটা মেয়ে হেইয়নকে দেখি, যে কিছু বছর ধরে একটা অ্যাপার্টমেন্টেই রয়েছে আর বাইরের দুনিয়ার সাথে সমস্ত কানেকশন বন্ধ করে রেখেছে, কারণ এর মধ্যে কিছু স্পেশাল অ্যাবিলিটি আছে। মানে এ সবার মাথায় রেড লাইন দেখতে পেত। ছোটবেলাতে ও বুঝতে পারত না যে সবার মাথায় এই লাইনগুলোর মানে কি, আরো বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারে যে এই রেড লাইনগুলোর মানে কে কতবার কার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে। ও পেন্টিং করতো, দেন ওর মা যখন ওর করা পেন্টিং দেখে, ওর মা বুঝে যায় যে ওর বাবার সাথে অন্য কোনো লেডির সম্পর্ক রয়েছে, তাই ওর মা ওর বাবাকে মার্ডার করে। হেয়ন যখন বুঝতে পারে যে ওর এই স্পেশাল এবিলিটি কারোর মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে, তখন ও ডিসাইড করে নেয় যে এই শক্তির ব্যাপারে ও কাউকে বলবে না আর কিছু দেখবেও না। তারপর থেকেই ও নিজেকে এই অ্যাপার্টমেন্টে বন্দি করে রেখেছে। এই সব কারণে ও সব সময় ডিপ্রেস থাকতো। ও অনেকবার সুসাইড করার চেষ্টা করে, কখনো হাত কেটে, ঝাঁপ দিয়ে বা গলায় দড়ি দিয়ে। ও প্রত্যেকবার বেঁচে যায়। ও শুধু এটাই ভাবে যে ওর মধ্যে এমন শক্তি আছে কেন, বা এই লাইনগুলো শুধুমাত্র কি ওই দেখতে পায়, বা ওর মতো অনেকেই আছে। এই রেড লাইনগুলো কে বানিয়েছে আর এইগুলো থেকে ও কি করে মুক্তি পাবে? তো এমনই অদ্ভুত প্রশ্ন ওর মাথায় সবসময় ঘোরে। হেয়ন সামনের অ্যাপার্টমেন্টের লেডিকে দেখে, যার মাথায় ও অনেক কটা রেড লাইন আছে। এই লেডিটা হেয়নকে হাই বলার চেষ্টা করে, কিন্তু হেয়ন পুরো ইগনোর করে। দেন এই লেডিটা ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু হেয়ন দরজা খোলে না। দেন লেডিটা যখন চলে যায়, হেয়ন দরজা খুলে খাবার নিয়ে খায়। এরপর স্টোরির আরো একটা মেন ক্যারেক্টার ডিটেকটিভ জিউককে দেখায়, যে পুলিশ স্টেশনে এসেছিল, ওর কলিগদের সাথে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি ডিটেকটিভ জিউকের একটা নিস আছে, যে এখন হাই স্কুল স্টুডেন্ট, কিন্তু জিউকের সাথে ওর নিসের খুব একটা পড়ে না। নেক্সট সিনে একটা স্কুল স্টুডেন্ট কাংকে দেখায়, যে ডিটেকটিভ জিউকেরই নিস। একে অনেক স্কুল স্টুডেন্টরা মিলে বুলি করছিল টাকা আনার জন্য। এই গ্যাংয়ের লিডার কিম কাংকে অনেক মারধর করে আর বলে, আমি শুনেছি তোমার আঙ্কেল নাকি ডিটেকটিভ, তা কি হয়েছে? তুমি যদি আমাদের ব্যাপারে তোমার আঙ্কেলকে রিপোর্ট করো, তাহলে তোমাকে ছাদ থেকে ফেলে দেবো। অন্যদিকে জিউক একটা মার্ডার কেসের ইনভেস্টিগেট করে, যেখানে জানা যায় লেডিটার বয়স 29 বছর। এই অ্যাপার্টমেন্টে একাই থাকতো, বাড়ির সমস্ত জিনিস নিজের জায়গায় গুছানো, ইভেন কি মেয়েটার বডিটাও পুরো ক্লিন। শুধুমাত্র মেয়েটার বাড়ি থেকে কিছু খাবারের পার্সেলের প্যাকেট পায়। তখনই অন্য একটা লেডি ডিটেকটিভ ওকে এসে জানায়, সামনের বাড়ির একজন দেখেছে একটা হেলমেট পরা লোক এই অ্যাপার্টমেন্টে ঢুকছে, আর দেখে মনে হচ্ছিল কোনো ডেলিভারি বয়। জিও কেসে ইনভেস্টিগেট করার সময় বুঝতে পারে না যে মার্ডারের মোটিভেশন কি ছিল, কারণ বাড়িতে যা টাকা পয়সা ছিল কিছুই চুরি হয়নি, নিজের জায়গায় সমস্ত গুছানো রয়েছে। আর মেয়েটার কোনো শত্রুও ছিল না। মেয়েটা যে রিলেশনশিপে ছিল সেটা 1 বছর আগেই ব্রেকআপ হয়ে গেছে। হেয়ন টিভিতে এই মার্ডারের নিউজ দেখে, যেখানে জানানো হয় মার্ডারার হেলমেট পরেছিল, যার মাথার মধ্যে একটাই এস লাইন। ও বাইকের আওয়াজ পেয়ে বাইরে তাকিয়ে দেখে একটা হেলমেট পরা ছেলে ওদের সামনের অ্যাপার্টমেন্টে যাচ্ছে, আর এর মাথায়ও একটা এস লাইন। তাই ও সন্দেহ হয়, পুলিশকে ফোন করে, কিন্তু কিছুক্ষণ পর ও জানতে পারে সামনের বিল্ডিং এর মধ্যে যে মেয়েটা ছিল এটা তার বয়ফ্রেন্ড। তাই ও পুলিশের ফোন কেটে দেয়। পরের দিন স্কুলে কিম দেখে কাং আজ স্কুলে আসেনি, তাই ও কাংয়ের লকার ভাঙে, যেখানে ও কাংয়েরই একটা লাভ লেটার পায়। দেন কাংকে বাড়িতে দেখি, জিউক আসতে ওকে বলে, আমার কিছু টাকা চাই। জিউকের কাছে এখন যা ছিল সবটাই ওকে বার করে দেয় আর বলে, এখন এটা রাখো, আমি পরে আরো এনে দেবো। দেন জিউক নোটিস করে কাংকে কেউ মেরেছে। ও যখন এই ব্যাপারে ওকে জিজ্ঞাসা করে, কাং ওকে কিছু বলে না। জিউক ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছিল, তখনই আরো একটা ডিটেকটিভ ওকে ফোন করে জানায়, লাস্ট নাইটে একটা মেয়ে ফোন করে হেলমেট পরা লোকের কথা বলছিল, আর এই ফোনটা করেছিল তোমারই বাড়ির সামনের বিল্ডিং থেকে।
আর মেয়েটার নাম হেয়ন। এটা শোনার পর জিউক হেয়নের সাথে কথা বলার চেষ্টা করে। হেয়ন দরজা খোলে না। দেন ওপরের বাড়িওয়ালা সিঁড়ি থেকে নামার সময় জিউককে বলে ও দরজা খোলে না, ইভেন কি ওর বাড়ির নোংরা তো অন্য কেউ এসে নিয়ে যায়। এই ভদ্রলোক ওখান থেকে চলে যাওয়ার পর জিউক ওকে বলে লাস্ট নাইটে তুমি ফোন করেছিলে হেলমেট পরা কোনো ডেলিভারি বয়ের ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য, সেই ব্যাপারে কথা বলতে চায়। দেন হেয়ন অনেক চিন্তা ভাবনা করার পর আস্তে করে দরজা খোলে আর বলে আমি ভুল ভেবেছিলাম। দেন ও পুরো সিচুয়েশনটা এক্সপ্লেন করে যে ওই হেলমেট পরা ছেলেটা ওই মেয়েটার বয়ফ্রেন্ড ছিল। জিউক ওকে আরো কিছু কথা জিজ্ঞাসা করতে যাবেই তার আগে ও দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে কাং ভাবছিল যে এতগুলো টাকা ও কি করে জোগাড় করবে, আর কিম বারবার SMS করে ওকে থ্রেট দেয়। দেন ও দেখে সামনের ATM থেকে একটা লেডি অনেক টাকা নিয়ে বাইরে আসছে। দেন কাং ওনার পিছু নেয় টাকা চুরি করবে বলে, কিন্তু কিছু লোক আসতে ও আর চুরি করতে পারে না। পুলিশ স্টেশনে খাবার খাওয়ার সময় জিউকের কলিগ ওকে জানায় লাস্ট উইকে যেই মেয়েটার মার্ডার হয়েছে তার বয়ফ্রেন্ড বিল্ডিং বি রুম নাম্বার 303 তে থাকে। ইভেন কি মার্ডার হওয়ার 1 মাস আগে ওরা দুজন সেমই জিমে যেত। দেন জিউক যখন ওই মেয়েটার বয়ফ্রেন্ডের ফটো দেখে ও বুঝে যায় আজই ওর সাথে কথা বলেছে। ওরা দুজনই ওই লোকটার কাছে ইন্টারোগেট করার জন্য যখন বাড়াচ্ছিল জিউকের কাছে হসপিটাল থেকে কল আসে ওর বাবা হসপিটালে ভর্তি আর মেন্টালি অসুস্থ। জিউক হসপিটালে এসে দেখে ওর বাবা টেরেসের একদম ধারে দাঁড়িয়ে আছে। তখনই হসপিটালের স্টাফরা এসে ওর বাবাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ডিটেকটিভ ডংজু একাই ইনভেস্টিগেট করার জন্য বিল্ডিং বি রুম নাম্বার 330 তে আসে। ও দেখে পুরো ঘর অন্ধকার, কিন্তু একটা ঘর পুরো লাল হয়ে আছে। ও এইসব ব্যাপারে ফোন করে ডিটেকটিভ জিউককে বলে। তখনই হঠাৎ করে মার্ডারার ওর ওপর হামলা করে। জিউক যখনই বুঝতে পারে যে ডংজুর ওপর হামলা হয়েছে ও তাড়াতাড়ি ওই অ্যাপার্টমেন্টে আসার চেষ্টা করে। মার্ডারার ডিটেকটিভ ডংজুকে বেঁধে একটা হেলমেট পরে আর চশমা লাগিয়ে সামনের অ্যাপার্টমেন্টের দিকে যায়। হেয়ন ওকে যেতে দেখে। ওর মাথা দিয়ে যে রেড লাইনটা যাচ্ছিল সামনের অ্যাপার্টমেন্টের লেডি মাথার সাথে কানেক্ট হচ্ছিল, তো ও বুঝে যায় যে এটা মার্ডারার। ও পুলিশকে ফোন করে কিন্তু ওর ফোন সুইচ অফ। তাই ওই মেয়েটাকে বাঁচানোর জন্য একটা ছুরি নিয়ে ফাইনালি এত বছর পরও বিল্ডিং থেকে বার হয়। ওর হাঁটতে প্রবলেম হচ্ছিল। এই সময় ও নিজের মায়ের কথা ভাবে। মার্ডারার যখন ওই মেয়েটার অ্যাপার্টমেন্টে আসে এই মেয়েটা ওই লোকটাকে দেখে শকড হয়, কারণ এটা ওর এক্স বয়ফ্রেন্ড ছিল। দেন মার্ডারার দেখে মেয়েটার মাথা দিয়ে অনেক কটা রেড লাইনের মধ্যে একটা রেড লাইন ওর সাথে কানেক্ট হচ্ছে, মানে এই মেয়েটা এই লোকটার এক্স গার্লফ্রেন্ড। আর ওর এক্স গার্লফ্রেন্ড ওকে চিট করেছে বলে ও এখানে ওর এক্স গার্লফ্রেন্ডকে মারতে এসছে। আর এখানে বোঝা যায় যে এই লোকটাও হেয়নের মতো এই রেড লাইন গুলো দেখতে পায়। এ ওর এক্স গার্লফ্রেন্ডকে গলা টিপে মারার চেষ্টা করছিল। এরই মধ্যে হেয়ন এই অ্যাপার্টমেন্টে আসে। ও ছুরি দেখিয়ে মার্ডারারকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওর হাত কাঁপে। ও মার্ডারারকে মারতে পারে না। মার্ডার হেয়নকে বলে তুমি এইভাবে আমাকে মারবে। দেন ও হেয়নের হাত থেকে ছুরিটা নিয়ে হেয়নেরই পেটে ছুরি মারে। দেন ও নিজের এক্স গার্লফ্রেন্ডকে গলা টিপে মারার চেষ্টা করে। মেয়েটার সাথে হাতাহাতি হওয়াতে লোকটা যে চশমা পরেছিল ওটা মাটিতে পড়ে যায়। তাই লোকটা পাগলের মতো এখানে ওখানে চশমা খোঁজে। এরই মধ্যে জিহুক বিল্ডিং বি তে আসে। উপরের রুমে যাওয়ার আগে ও দেখে হেয়নের রুমের দরজা খোলা। এত বছর ধরে যে মেয়েটা নিজের রুম থেকে বার হয়নি তার রুমের দরজা খোলা দেখে জিহুক রুমের ভিতরে আসে। রুমের মধ্যে ও হেয়নের সব রিসার্চ গুলো দেখে। ও ভালোভাবে দেখছিল। এরই মধ্যে কারোর চেঁচানোর আওয়াজ শোনে। ও জানলাতে এসে দেখে সামনের বিল্ডিং এ মার্ডারার সেই মেয়েটাকে মারছে। এরই মধ্যে হেয়ন নিজে থেকে হিল হয়ে মার্ডারারকে আবারও মারার চেষ্টা করে। ও মার্ডারারের পায়ে ছুরি গেঁথে দেয়। আর সেম মোমেন্টে সামনের বিল্ডিং থেকে জিহুক ওই মার্ডারারকে মারবে বলে পুলিশ গান বার করে। মার্ডারার নিজের পায়ে থেকে ছুরি বার করে হেয়নকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই জিহুক ওকে শুট করে। হেয়ন আর ওই মেয়েটা বেঁচে যায়। নেক্সট সিনে হেয়ন ভাবছিল ওই লোকটা মারা যাওয়ার আগে বলছিল লাইনগুলো ফাইনালি ডিসঅ্যাপিয়ার হচ্ছে, মানে মুছে যাচ্ছে। এর মানে হেয়নের মতো কি ওই লোকটাও রেড লাইন দেখতে পেত, কিন্তু কিভাবে? দেন ওর মনে পড়ে চশমার কথা। তো এমনটাও হতে পারে লোকটা চশমা পরার পর ওই রেড লাইন গুলো দেখতে পেত। জিউক ওকে জিজ্ঞাসা করে তুমি সত্যি হসপিটালে যাবে না? হেয়ন ওকে জিজ্ঞাসা করে যে লোকটা মারা গেছে ওটা কে? জিউক ওকে বলে আমি তোমাকে পরে বলবো। ঠিক ওই সময় কাং আঙ্কেল বলে ওখানে আসে। হেয়ন ওকে দেখার পর আর কিছু বলে না। কাং ওকে বলে তুমি রাত্রেবেলা সানগ্লাস কেন পরেছো? দেন জিউক ওদের দুজনকে জিজ্ঞাসা করে তোমরা কি একে অপরকে চেনো? বাড়িতে এসে জিউক কাঙের রুমে ঢোকে। কাং ওকে বলে তুমি যদি না এখানে টাকা নিয়ে আসো তাহলে এসো না। জিউক ওকে বলে আমি কি তোমার এটিএম? সিনহুক কাংকে জিজ্ঞাসা করে তুমি কি হেয়নকে চেনো?
আঙ্গুকে জানায় হ্যাঁ আমরা মিডিল স্কুলে একই ক্লাসে পড়তাম, কিন্তু শুনেছি ওর মা ওর বাবাকে মার্ডার করার পর থেকে ও স্কুল ছেড়ে দিয়েছিল। নেক্সট সিনে হিয়নকে দেখি ও ভাবছিল ওর এই শক্তির কারণে আজ কাউকে ও বাঁচাতে পেরেছে। দেন ওর কাছে একটা আননোন নাম্বার থেকে SMS আসে, তুমি যেমন রেড লাইন দেখতে পাও আমিও তেমন দেখতে পাই, তুমি যদি এই ব্যাপারে আরো কিছু জানতে চাও তাহলে হাই স্কুলে আমার সাথে এসে দেখা করো।